সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট মোস্তফা কামাল, বাম দিকে আছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার জাহিদ হাসান। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 1990 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 30 নভেম্বর 2025। বিগত শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলের ঠিক আজকের দিনটিতে কী কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2010 রাজধানীতে 13 গাড়িতে আগুন, বিভিন্ন স্থানে বিএনপির মিছিলে পুলিশের হামলা। 2011 5 মিনিটে ঢাকা 2 ভাগ। 2013 দেশকে সংঘাতের পথে ঠেলে দিয়েছে সরকার, খালেদা। 2015 শিবির সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির ইচ্ছুককে পুলিশে দিল ছাত্রলীগ। 2017 নতুন চেহারায় 57 ধারা। 2018 আওয়ামী লীগ জাপা 50 আসনের সুরাহা। 2021 ভোটের সহিংসতায় নিহত আরও 5। 2022 বিএনপি সমাবেশ নিয়ে বাড়াবাড়ি করলে ব্যবস্থা, তথ্য ও সম্প্রচার মন্ত্রী। দর্শক, আমরা শিরোনামগুলো দেখলাম, এবার শুনবো আলোচনা অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছে মোস্তফা কামাল, আপনার কাছ থেকে একটি সংবাদের শিরোনামের বিশ্লেষণ শুনতে যাচ্ছে। 2012 সালের একটি খবর, কুষ্টিয়ায় কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। দৈনিক মানব জমিনের খবর ছিল এটি। সীমান্তে নাগরিক অপহরণ, নির্যাতন এবং হত্যা এটি ছিল নিত্যকার রুটিনের মতো বিগত রেজিমে, বা এখনও যে বদলেছে পুরোপুরি সেটিও বলা যাবে না। আসলে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের সীমান্ত থাকবে, এটি খুবই স্বাভাবিক, কিন্তু বাংলাদেশের মতো এরকম সীমান্ত হত্যাকাণ্ড বা ধরে নিয়ে যাওয়া পৃথিবীর অনেক দেশের খবরেই আসছে না বা ঘটনা ঘটছে না। বাংলাদেশে কেন ঘটছে? আপনি যে দিনলিপির মধ্যে যে তথ্যগুলো এনেছেন প্রত্যেকটা নিয়েই দীর্ঘ আলোচনার বিষয়, ইতিহাসের এক একটা অংশ হয়ে থাকবে সেগুলো। তো সুনির্দিষ্টভাবে আমাকে যে প্রশ্নটা করেছেন, সীমান্ত এখনও অত্যন্ত প্রাসঙ্গিক। বিগত আমলে আমরা যেটা খেয়াল করেছি যে সীমান্তে একটা হত্যাকাণ্ড ঘটার পর তাদের দিক থেকে একটা বক্তব্যের অপেক্ষা আমরা থাকতাম গণমাধ্যম কর্মীরা ভারতের পক্ষ থেকে। কিন্তু এতই দুর্ভাগ্য, আমরা খেয়াল করেছি যে তারা বক্তব্য দেওয়ার আগেই আমাদের নিকটবর্তী অর্থাৎ সংশ্লিষ্ট যেই থানাটি, ওই থানার ওসি সাহেব একটা বক্তব্য দিয়ে দিতেন ভারতের হয়ে। কি বক্তব্যটা? যে XYZ যে মারা গেছে সে ছিল গরুচোর। খেয়াল করে দেখুন আপনি, ওই ধারা থেকে আমরা এখনো খুব একটা বের হতে পারিনি। পরবর্তীতে আমরা দেখেছি আমাদের যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা ছিলেন সীমান্ত বিষয়ে, তারাও একই টোনয় সেটাই বলতেন, বরং আর একটু ব্যাখ্যা সহ বলতেন, যার সারাংশ দাঁড়ায় যে সীমান্তে এইভাবে আমাদের নাগরিকদের হত্যা করা যৌক্তিক বা জায়েজ আছে। তো ওই জায়গা থেকে আমরা হয়তো নাগরিক হত্যা হচ্ছে না, চোর মারা হচ্ছে, অর্থাৎ জাস্টিফিকেশন তারাই দিয়ে দিচ্ছেন। তো আমরা তো আশা করেছিলাম যে এর একটা পরিবর্তন হবে। ইদানিংও আমরা কিন্তু দেখছি যে শুধু বিএসএফ মারছে না, মাঝে মধ্যে সীমান্তবর্তী লোকেরাও আমাদের নাগরিকদের মেরে ফেলছে। 2-3 দিন আগেও একটা ঘটনা আছে।
তো অবশ্য তফাৎ একটুকু যে বাংলাদেশের দিক থেকে প্রতিবাদটা শক্ত করে হচ্ছে। তো আমাদের আশা থাকবে এই সরকার যেহেতু প্রতিবাদ হচ্ছে কামাল ভাই, কিন্তু বন্ধ হচ্ছে না। বন্ধ হচ্ছে না, তো অন্তত প্রতিবাদটা যেহেতু শুরু হয়েছে, আমরা আশাবাদী থাকতে চাই যে যেখানে একসময় প্রতিবাদটাই হতো না, এখন অন্তত প্রতিবাদটুকু যখন হচ্ছে। প্রতিবাদ হতো না কেন? যেহেতু আমাদের বিগত যে সরকারটি ছিল তারা তো তাদের আইডেন্টিটি সগৌরবে প্রকাশ করেছে, মাঝে দিয়ে আমাদের নাগরিক মারা যাচ্ছে গরুচোর হিসাবে। ওই জাস্টিফিকেশন থেকে বেরিয়ে যদি এই সরকার আমলে, আবার ফেলানি তো গরু চুরি করতে যায়নি, ফেলানি গরু চুরি করতে যায়নি, কিন্তু ফেলানিকে আড়াল করার চেষ্টা হয়েছে দীর্ঘদিন। যেহেতু সে ফেলানি যে দুই পক্ষ থেকেই, বরং কোন পক্ষ থেকে বেশি ভূমিকা নেওয়া হবে, অর্থাৎ এটাকেও জায়েজ করা হবে, সেই চেষ্টা করা হয়েছে। একটা প্রতীক ফেলানি, এরকম কিন্তু অসংখ্য ঘটনা ঘটছে। ফেলানিরা মরছে, এখনো মরছে। তো এই যেহেতু এই সরকারের দিক থেকে মাঝে মধ্যে আমরা প্রতিবাদটা একটু কড়াই দেখছি, এতটুকু উল্লেখ করতেই হবে, কিন্তু বন্ধ হচ্ছে না, এটাও সত্য কথা। তো সেই ক্ষেত্রে বন্ধ হবে না এটাও কি মেনে নিতে হবে? মোটেই না, আমরা আশা বন্ধ তো করতে হবে, অবশ্যই বন্ধ হতে হবে। কারণ বাস্তবতা হচ্ছে সীমান্ত কখনো পরিবর্তন করা যায় না, অথবা আরো পরিষ্কার করে বললে প্রতিবেশী বদলানো যায় না। এত সহজ না বিষয়টা যে আমরা ভারতকে পছন্দ হয় না অথবা ভারতের আমাদেরকে পছন্দ হয় না, যে ওই জায়গায় অন্য একটা দেশ নিয়ে আসলাম। ওই রকম বোঝাপড়ার ইতিহাস বিশ্বে নেই, সম্ভব না। এটি হচ্ছে দুটি রাষ্ট্রের ইন্টিগ্রিটির ব্যাপার। অবশ্যই সক্ষমতারও একটা জানান দিতে হবে। এই সরকার শুরুর দিকটায় যেভাবে আমাদের একটা সক্ষমতার জানান দিয়েছে, কিন্তু ভারতের প্রতি একটু কঠোর কঠোর বক্তব্য ছিল। শেষ দিকে এসে আমরা একটু ঘাটতি কিন্তু দেখছি, সেটা স্পষ্ট। কারণটা কি? কূটনৈতিকভাবে পেরে উঠছে না কিছুটা, তো ওই রকমই মনে হচ্ছে। আরেকটা মনে হচ্ছে যেটা, যে কূটনৈতিক কতগুলো বিষয় বোধহয় চাইলেই রাস্তাঘাটে যত সহজে বক্তৃতা দেয়া যায়, পরিবর্তনটা বোধহয় একটু সময় সাপেক্ষ, অথবা সক্ষমতাকে মেনে নিয়েই কৌশলে এগোতে হবে। কৌশল অবশ্যই প্রয়োজন আছে সেই ক্ষেত্রে। নিজের সেটি কি দাদাগিরি মেনে নিয়ে? মোটেই না, মোটেই দাদাগিরি মেনে নেওয়া নয়, সক্ষমতা দেখিয়ে। কীরকম সক্ষমতা? তারা আমাদের একটা মেরেছে এই জন্য আমরাও আর একটা মারবো, তা নয়। যে আমরাও যে একটা স্বাধীন দেশ, এই মেসেজটা পরিষ্কার করা, অথবা তলে তলে দিল্লি আমাদের আছে, ভয় নেই, ওই ধরনের জায়গা থেকে সরে আসা। এখন তলে তলের যুগ আর নেই, কিন্তু এখন বাংলাদেশ প্রকাশ্য। সেই ক্ষেত্রে সরকারের যতগুলো পদক্ষেপ আছে, কথাবার্তা পরিষ্কার তারা বলছেন। সর্বশেষ আমাদের যেই নিরাপত্তা উপদেষ্টা সেখানে গিয়েছেন, আমরা যতটুকু জানেছি তিনিও শক্ত সামর্থ্যবানের মতোই কথা বলেছেন। তো তলে তলে অন্য কিছু না থাকুক, সেটা আমাদের কামনা থাকবে। সবই প্রকাশ করা উচিত, জানান দেওয়া উচিত। এবং পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে তাদেরও এই ধারাবাহিকতা অবশ্যই রক্ষা করতে হবে। কারণ বিষয়টা পরিষ্কার, একদম পরিষ্কার, গোপনের কোনো বিষয় নয়, এখানে লুকোচুরির বিষয় নেই। ঢাকার সিদ্ধান্ত ঢাকায় হবে, ঢাকার সিদ্ধান্ত ঢাকায় নিতে হবে, ঘোমটা পড়ে নয়। এখানে আমরা একটা সময় পর্যন্ত দেখেছি যে সব কিছুর মধ্যে একটু লুকোচুরির ওই সময়টা নেই। কারণ ঘটনাটা ঘটে গেছে প্রকাশ্যে। এখান থেকে শেখ হাসিনা বিতাড়িত হয়েছেন, প্রকারান্তরে ভারত বিতাড়িত হয়েছে। ভারতের জন্য এটা কষ্টের, কারণ তিনি ভারতে নিরাপদে আছেন, এটা তার আশ্রয়স্থল, প্রশ্রয়স্থল, ডেস্টিনেশন। তিনি এখান থেকে এসেছিলেন 81 সালে, 24-এ আবার ওখানেই গেছেন। অর্থাৎ আগমন যেখান থেকে, নির্গমনও তার ওখানেই ঘটেছে। ওই বাস্তবতাও আমাদের মাথায় নিয়ে রাখতেই হবে। এই সরকারকে যেমন রাখতে হবে, সামনে যে সরকার আসবে তাকেও সেটা বিবেচনায় নিয়ে আসতে হবে। জি, জাহিদ হাসান, একই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। কামাল ভাই অত্যন্ত স্পষ্ট করেই বলেছেন যে ঢাকার সিদ্ধান্ত ঢাকায়, দিল্লির সিদ্ধান্ত দিল্লিতে, এখানে কোনো কৌশলী ভূমিকা রাখা যাবে না। হ্যাঁ, অবশ্য কূটনীতি এক ধরনের কৌশল, সে কৌশল তো অবশ্যই থাকবে, কিন্তু সেটা আমার স্বাধীনতার সার্বভৌমত্ব এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে যে শির দ্বারা উঁচু করে দাঁড়িয়ে কথা বলার যে সাহস, মানসিকতা এবং সাহস আলাদা জিনিস। বর্তমান সরকার কিছুটা দেখিয়েছে, তবে শেষ দিকে সেটি মেলাইন হয়েছে। ভবিষ্যৎটা কেমন দেখেন? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেই ভারতের কিন্তু বর্ডারে আরও 3টা দেশ আছে আমাদের ছাড়া, চায়না, পাকিস্তান, মায়ানমার। আপনি দেখেন চায়না এবং পাকিস্তানের সাথে তাদের খুব বৈরী সম্পর্ক, অর্থনৈতিক, রাজনৈতিক, বিভিন্ন দিক থেকে ভূরাজনৈতিক দ্বন্দ্ব আছে। কিন্তু দেখেন আপনার লাদাখ দেখেন, চায়নার সাথে সম্পর্ক, সেখানে তারা অস্ত্র ব্যবহার করতে পারে না। আর আমরা কিন্তু বারবারে অ্যাপ্লিকেশন করতেছি, দরখাস্ত দিচ্ছি যে মরণাস্ত্র ব্যবহার না করুক, অস্ত্র ব্যবহার করেন, মরণাস্ত্র যেন না হয়। কিন্তু চায়নাতে লাদাখ বর্ডারে তারা কিন্তু কোনো অস্ত্র ব্যবহার করতে পারে না, তারা কিন্তু হাত পা নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতে হয় তাদের সীমান্তরক্ষীরা। পাকিস্তানে দেখেন
সেম ক্রাইটেরিয়া, কেন এটা হচ্ছে? আমাদের ক্ষেত্রে কেন নয়? আমাদের ক্ষেত্রে কেন ফায়ার আসতেছে? আমাদের ক্ষেত্রে কেন আমাদের প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হচ্ছে? আমরা কেন গরুচোর হিসেবে মৃত্যুবরণ করছি? তার জন্য তো আমাদের সরকার দায়ী। এখানে বিকল্প কোনো কিছু নেই। কিন্তু তবে কোনো অপশন নেই। কেন অপশন নেই? আমরা যখন বলি ইন্ডিয়াকে যা দিয়েছি তা আজও মনে রাখবো। একটা রাষ্ট্রের নির্বাহী প্রধান যখন এটা বলে, তখন আর এখানে কিন্তু তবে থাকে না। হ্যাঁ, 5ই আগস্টের পট পরিবর্তনের পরে দিই যে দিল্লির প্রোডাক্ট দিল্লিতে ফিরে গিয়েছে, কিন্তু আলটিমেটলি এই গভর্নমেন্ট প্রথম দিকে একটা ভয়েস রাইজ করেছে। কিন্তু আমার পার্শ্ববর্তী দেশের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক বা চেক অ্যান্ড ব্যালেন্স সম্পর্ক থাকবে তখনই, শুধু ডিপ্লোমেসির উপর ডিপেন্ড করলে হবে না। এর সাথে আরও কিছু ইন্টিগ্রেটেড দরকার, যেমন কি আমাদের সক্ষমতা, যে না, তোমরা যদি আমাদেরকে কোনো রকম, আমার জনগণ যদি ক্ষতিগ্রস্ত হয়, আমরা কিন্তু এটাকে খুব ইজিলি মেনে নিব না। আমরা বিভিন্ন ফোরামে আলোচনা করতে পারি, সামরিক দিক থেকে সক্ষমতা অর্জন করতে পারি, বিভিন্ন কিছু আমাকে দেখাইতে হবে। যেহেতু আমরা খুব ওদের দ্বারা খুব ডাউন লেভেলে চলে গেছে, আমাদেরকে রাইজ করতে হলে এই গভর্নমেন্টের আরটু স্ট্রংলি কিছু মেসেজ দেওয়া দরকার। সমস্ত কালেকশনের ব্যাপার বা বিভিন্ন ফোরামে এই বিষয়টা খুব স্ট্রংলি ভয়েস দেওয়া দরকার। এবং আগামী যে গভর্নমেন্ট আসবে তারাও ধারাবাহিকতা করা দরকার। শুধু ডিপ্লোমেসি দিতে হবে না। আপনি শুধু ডিপ্লোমেটিক ওয়েতে যাবেন, তাহলে এই খুন বন্ধ হবে না, এই নির্যাতন বন্ধ হবে না। আমরা দিন শেষে আমার দেশের নাগরিকরা গরুচোর, স্মাগলার হিসাবে মৃত্যুবরণ করবে, এবং আমরাই জাস্টিফাই করব। আমাদের প্রশাসনিক বা আমাদের দাপ্তরিক যারা দায়িত্বে আছে তারাই জাস্টিফাই করে দিচ্ছে যে সে গরুচোর, সে স্মাগলার। এই যে গরুচোর এবং স্মাগলার, তার মানে একটি কথা হচ্ছে প্রচলন। আমরা প্রায় শুনতাম যে আমাদের দেশের নানান ধরনের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনে বলেন, তাদের লোকজন এখানে রয়ে গেছে, কখনো এজেন্ট, কখনো একেবারে সরাসরি। বিষয়টি কি সঠিক? তাহলে দেখেন, প্রত্যেক পরোক্ষভাবে আমরা দেখেছি বিগত সময়ে, যে আমরা দেখেছি কি যে তারা খুব কিছু কিছু ঘটনা, সবাইকে তো না, কিছু কিছু সীমান্তরক্ষী তো উইলিংলি বলেছে, কিছু কিছু সীমান্তরক্ষী প্রধানও বলেছে, খুব উচ্ছ্বাসিতভাবে বলেছে যে ওরা স্মাগলার। সীমান্তে কোনো জনগণ হত্যা হচ্ছে না, সেখানে স্মাগলার হত্যা হচ্ছে বা গরুচোর হত্যা হচ্ছে। আমরা দেখেছি মন্ত্রীকে বলতে দেখেছি যে সীমান্তে যেগুলো হচ্ছে বর্ডার কিলিং, সেগুলো আসলে ওরা স্মাগলিং করতে গিয়েছে, গরু চুরি করতে গিয়েছে, সেদিন হত্যা হয়েছে। তা আলটিমেটলি তো তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। আপনি তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছেন বলে তো তাদের লোক, এবং দিন শেষে কিন্তু সেই লোকগুলো তাদের এখানে অবস্থান করতেছে। আপনি দেখেন হোম মিনিস্টার, সেও কিন্তু শুধু যে শেখ হাসিনা চলে গেছে তারা, হোম মিনিস্টারের অবস্থান কিন্তু দিল্লিতে। তাহলে আমরা কি দেখেছি, আমাদের দেশের হোম মিনিস্টার কার এজেন্ডা বাস্তবায়ন করতে? এক প্রকার প্রভিন্স। জনগণ চায়নি, কিন্তু সরকার চেয়েছে, সেইভাবে এগিয়ে গেছে। লেন্দুপ দর্জির শেষ পরিণতি যা, সেটি তো আমাদের সবারই জানা, আপনাদেরও জানা। কারণ আপনার কাছ থেকে একটু জানতে চাই, শেখ হাসিনা বাংলাদেশের আদালতে এক ধরনের পেনাল্টি পেয়েছেন তার অপরাধের জন্য। লেন্দুপ দর্জি শেষ পর্যন্ত ভারতেই থেকেছেন, অত্যন্ত তৃতীয় শ্রেণীর জীবনযাপন করতে হয়েছে শেষ পর্যন্ত। শেখ হাসিনার পরিণতি কী হবে? শেখ হাসিনার পরিণতি নির্ভর করবে অনেকটাই, পুরোটাই এই সরকারের উপর নয়, অনেকটা নির্ভর করবে আমাদের রাজনীতিকদের উপর। তারা বিষয়টাকে কিভাবে দেখছেন? তারা কি শুধুই একটা ছোট্টখাট্ট ঘটনা হিসাবে দেখছেন, নাকি হত্যাকারী হিসাবে দেখছেন? শুধু মানুষ হত্যাকারী নয়, গণতন্ত্র হত্যাকারী হিসাবে দেখছেন কিনা, এটা একেবারেই তাদের উপর নির্ভর করবে। আমাদের ভয়টা হচ্ছে ওই জায়গায়। গত কয়েকদিন ধরেও আপনি দেখেন আমাদের সকাল দুপুর সন্ধ্যা কিন্তু বক্তব্য বদলে যাচ্ছে। তাকে নির্দোষ প্রমাণের চেষ্টা করা হচ্ছে। তিনি তো কোনো অপরাধী করেননি, সেটা তার ভাষ্য, আমরা তার যে অডিওগুলো পাচ্ছি। এর মধ্যে বিভিন্ন কর্নার থেকে তাকে নির্দোষ প্রমাণ করার কিন্তু ব্যাপক চেষ্টা করা হচ্ছে। সেটার অন্যতম মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া, যেটাকে আমরা বলি। তো সোশ্যাল মিডিয়া, ইংরেজিতে সোশ্যাল মিডিয়া বলি, বাংলায় তর্জমা করে সামাজিক মাধ্যম বলি। কিন্তু এই মাধ্যমটার কোনো কোনো কাজকর্ম কখনো কখনো মোটে সামাজিক নয়, অনেকটা অসামাজিক। সমাজকে ভেঙে দেয়, নানান গুজব রটায়। আর গুজবের ফ্যাক্টরিগুলো সাম্প্রতিক সময়ে খেয়াল করবার মতো বিষয়, একেবারে ব্যক্তিগতভাবে চলে যাচ্ছে। চরিত্র হনন করা, একজনকে সমাজে যতভাবে হেয় করা যায় একটু ছাড় দেয়া হচ্ছে না। সেটা যে ভোগে সে কিন্তু সবচেয়ে ভালো বোঝে। নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছ থেকে তো এই সাপোর্টটুকু যে কোনো নাগরিক প্রত্যাশা করে, এবং সেটি তার অধিকারও। অবশ্যই অধিকার। রাষ্ট্রের এখানে সম্ভবত নড়াচড়া করতে পারবে, ব্যাপক কিছু করার সুযোগ নেই। বাস্তবতার হচ্ছে এই জায়গায়, মানে বাক স্বাধীনতার অর্থ কি? শালীনতার লিমিটকে ক্রস করা। বাক স্বাধীনতা এতই বেশি এখন, এগুলো বাক না, এগুলো অন্য কিছু। কথার নামে আমরা যেগুলো বলছি, এগুলো কোনোটা কথার মধ্যে পড়ে না, এগুলো কুকথা, আকথা।
আর সোশ্যাল মিডিয়ার বিষয়টা, পত্রিকা বলেন টেলিভিশন বলেন, তার একটা কর্তৃপক্ষ থাকে, অন্তত নিউজ তদারকির একটা বোর্ডই থাকে, সাথে কথা বলতে পারেন। কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে সবাই এক একজন সাংবাদিক, সবাই তার কোনো নিয়ন্ত্রণের কোনো বোর্ড, যার যা ইচ্ছা কাউকে অপমান করলেন, অপদস্থ করলেন, মিনিমাম যে বোধের জায়গাটা, যে তার অবস্থাটা কি হয়। যদিও এরই মধ্যে অনেকগুলো ঘটনা বাজারে এসেছে, যাকে তাকে হেয় করা হচ্ছে, 5-7 দিন পর হয়তোবা সত্যটা বেরিয়ে আসে, কিন্তু ওই 5-7 দিনই কিন্তু ওই লোকটা প্রতি মুহূর্তে মুহূর্তে মৃত্যুবরণের কষ্ট পায়। এটা এক নিষ্ঠুরতা, এক ধরনের বিকৃত আনন্দ পাওয়ার আমাদের কারো কারো কিন্তু একটা মানসিকতা আছে, যে কেউ একটু উঠতি আছে, সম্ভাবনা আছে, তাকে হেয় করা। আমি যতদূর খোঁজ খবর নিয়েছি, এর অধিকাংশ মানে সোশ্যাল মিডিয়ার অধিকাংশ অ্যাডমিনরা প্রতিবেশী রাষ্ট্র বা বেশিরভাগ ওখানে বা বিভিন্ন রাষ্ট্রে আছে, লোকাল থেকেও হচ্ছে। তো এই জায়গাটা সরকার অন্তত নিয়ন্ত্রণ করতে পারে, লোকালটা চাইলে পারবে না। সেটা আবার গণমাধ্যমের বা মত প্রকাশের স্বাধীনতায় নিয়ন্ত্রণ আরোপ, এরকম অভিযোগ যারা ওই কুমত প্রকাশ করে তাদের কাছে এটা মত প্রকাশের পথে বাধাই মনে হবে। আমি যদি বাজে কথা বলতে চাই, আপনি যখন বাধা দিবেন, আমি তো তখন আপনাকে মনেই করব যে আপনি আমাকে বাধা দিচ্ছেন। কিসে বাধা দিচ্ছেন? মানুষকে গালি কথায় বাধা দিচ্ছেন, গালিতে বাধা দিচ্ছেন। মানে গালি দেওয়ার স্বাধীনতাও চাই, ওইটাও চাই যে আমার যা ইচ্ছা আমি তাই বলবো, যা ইচ্ছা শুধু বলবোই না, করব। সেটি কি কোনো রাষ্ট্র বলা যায়? আপনি তো অনলাইনে ব্লগিং করেন, অ্যাক্টিভিজম করেন, সেটি কি রাষ্ট্র বলা যায় যে আমি গালি দেওয়ার স্বাধীনতা চাই? এটি হতে পারে? আসলে মোস্তফা হয়তো ঠিক, মানে খুব সুন্দর মতো এটা ব্যাখ্যা দিয়েছে যে কুকথা কথা, সেটা যেহেতু এখানে সেন্সরশিপ নেই, অর্থাৎ রাষ্ট্র করতে একটা সেন্সরশিপ দিতেই হবে। এখন এটা তো আপনাকে তো রাষ্ট্রের সবাই কিন্তু আপনাকে যে কোনো বিষয়ে একমত হবে না, কিছু দ্বিমত থাকবেই, কিন্তু আমাকে পারসেপশন দেখতে হবে কি যে কোন অংশ এবং ভিন্ন মতের মধ্যে কিন্তু পার্থক্য। এক্স্যাক্টলি যে এখন আপনার এই যে সেন্সরশিপের বিষয়টা বা বলতে বাকস্বাধীনতা হরণ করা, এটা তো বাকস্বাধীনতা। আপনি গালি দিচ্ছেন আমাকে, আমার ব্যক্তিগত চরিত্র হরণ করছেন, এটা কি ধরনের বাকস্বাধীনতা হতে পারে? বিগত দিন দেখেছি ধারাবাহিকভাবে হয়েছে, কিন্তু আলটিমেটলি এটা আইন। আর দ্বিতীয় কথা, এটা আইন করে বা আইন করার তো কিছু আইন তো আছে, হ্যাঁ, যে এটাকে যে নতুনভাবে আপনাকে ব্যক্তিগতভাবে যে আমাদের রিয়েলাইজেশন, সেটা আর আসবে না আমাদের। এখন রাষ্ট্র যদি একটু আমাদেরকে সাইকোলজিক্যাল মোটিভেট করে এবং কিছু আইন, মানে কিছু ব্যাপার খুব বিটিআরসি, বিশেষ করে বিটিআরসি যদি খুব এক্সিকিউট করে যে এই বিষয়গুলোকে আমরা সেন্সর নিয়ে আসবো, এটা দিলে এটা আসবে না। যে সেন্সরশিপটা নিয়ে আসলে এই গালিগুলো, ব্যক্তিগত চরিত্র হরণ এবং কয়েকটা এক্সাম্পল, এআই তো আমাদের ডেস্ট্রয় করে দিয়েছে। এআই একটা ভালো প্রযুক্তি, আমাদের আসলে কোনো কিছুই আমাদের দেশে ভালোটা ভালোভাবে থাকে না, এটা আমাদের দুর্ভাগ্য। যেমন আমরা কাশির সিরাপকে মাদক বানিয়ে ফেলছি, কারণ আমাদের ভালোটা ভালো থাকে না। ওপার থেকে যেই গুজবগুলো রটানো হয়, সেটা তারা কিন্তু ছোট্ট করে এখানে ছেড়ে দেয়। তো এগুলো যে কোনো কোনো ক্ষেত্রে ব্যর্থ হয়, সেটার নজরে কিন্তু আমাদের এখানে আছে। আপনি খেয়াল করে দেখবেন, গত 1 বছরে খুব কম দিনে বাদ আছে যেদিন বিশেষ করে আমাদের সেনাবাহিনী সম্পর্কে কোনো না কোনো উস্কানি দেয়া না হয়। আমাদের সেনাবাহিনী কিন্তু ওই জায়গায় সক্ষমতার পরিচয় দিয়েছে। তো তারা বাহিনী বলে হয়তো বা পেরেছে, আমরা বাদ বাকিরাও অন্তত মানসিকভাবে অন্তত যদি যুথবদ্ধ হই, এগুলোকে একটু অগ্রাহ্য করি, সম্ভবত দিন শেষে এগুলো যারা করছে তাদের পরিণামটা শেষ পর্যন্ত ভালো হবে। আরেকটি সংবাদের শিরোনাম আপনার নজরে আনতে চাই, একটু আলোচনা শুনতে চাই। 2018 সালের খবর, আওয়ামী লীগ জাপা 50 আসনে সুরাহা মানে তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক, অনেক হৃদ্রতা ছিল বা আছে, বা ভবিষ্যতে থাকবে কিনা ভবিষ্যৎ বলতে পারে। তাহলে যদি ফ্যাসিবাদের তকমা বা ফ্যাসিস্ট অপরাধ বা অপবাদ বা অপকর্ম দায়ভার আওয়ামী লীগের ঘাড়ের উপরে যায়, 50 আসনে যারা সুরাহা করেছে তাদেরকে কি বলবেন? তারাও কিন্তু এখন বেশ উচ্চকিত কণ্ঠে কথা বলছেন, এবং তারা কিন্তু নানানভাবে এক প্রকার থ্রেট করার চেষ্টা করছেন, এবং তারা মানবাধিকার হরণ হচ্ছে তাদের, এই ধরনের একটা ন্যারেটিভ কিন্তু তারা ছড়াচ্ছেন না, দাঁড়িয়েছে, আবার তাদের পক্ষ নিচ্ছেন কেউ কেউ। বাস্তবতাটা হচ্ছে এখানে তবে কিন্তু সুযোগ নাই। কখনো বলা হয়েছিল যে ভাই বোনের সম্পর্ক, ভাবতেও অবাক লাগে যে যাকে স্বৈরাচার শব্দটা ছাড়া যার নাম পরিষ্কার হয় না, স্বৈরাচার এরশাদ, হোসেন আছে, মোহাম্মদ আছে, ওগুলো থাকে না, স্বৈরাচার এরশাদ, তিনি নিজেও রপ্ত হয়ে গিয়েছিলেন এই নামে। শেষ দিকে আর মাইন্ড করতেন না, মাথা নাড়তেন, তিনিও বোল্ডলি বলতেন বক্তৃতা বিবৃতিতে। তো ওই জায়গায়
তাদের বোঝাপড়াটা এতই চমৎকার ছিল, যাকে হটানো হলো তিনি হয়ে গেলেন মন্ত্রী মর্যাদায় বিশেষ দূত প্রধানমন্ত্রীর। নমিনেশন বাতিলের পরও তিনি বলছেন আমি তো নমিনেশন সাবমিট করিনি। বলছেন আপনি পাশ করে ফেলছেন, সাবমিট দরকার নাই, আপনি পাশ করে ফেলছেন, মানে পরীক্ষা দেননি কিন্তু আপনি পাশ করে ফেলেছেন। আবার তার ভাই যিনি দলের দায়িত্ব পালন করেন তিনি প্রকাশ্যে বলেছেন যে ভারতের সাথে আমার কথাবার্তা হয়েছে, কিন্তু ভারতের অনুমতি ছাড়া আমি কথাগুলো বলতে পারবো না। তো এখন প্রশ্ন আসছে, এখন যে কথাগুলো বলছেন এগুলো কি নিজে নিজে বলছেন নাকি এগুলো ভারতের অনুমতি নিয়ে বলছেন? তাদের অবস্থানটা পরিষ্কার করার দরকার আছে। তারা তাদের জায়গা থেকে কিন্তু মোটামুটি ইন এ সেন্স পরিষ্কার। তারা যত না বলছে জাতীয় পার্টির কথা, তার চেয়ে বেশি বলছে যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না, অথবা নির্বাচন হলে সেটা গ্রহণযোগ্য। এটি ভারতের অনুমোদিত বক্তব্য, নমুনা তো তাই বলছে। তাদের সুজাতা সিং এসে আমাদের এখানে কিন্তু নির্বাচন করে দিয়ে গেছেন। একটা তো হচ্ছে ভারত থেকে সমর্থন দেয়া, আর একটা হচ্ছে সশরীরে এসে করে দিয়ে যাওয়া। কিন্তু অনেক রাজনীতিক তো ব্যক্তিগত পর্যায় থেকে বলছেন যে বহুদল বা গণতন্ত্রের স্বার্থে সবাইকেই অংশ নিতে দেয়া। সবাই বলতে কাকে? এই যাদের জাতীয় পার্টি বা এই যে ওয়ার্কার্স পার্টি সহ নানান পার্টি যারা এখানে, যারা তাদের অবস্থানটা পরিষ্কার করতে হবে। তাদের কিন্তু অপশন এখনো আছে, পরিষ্কার করা উচিত যে তারা ফেসিবাদের সাথে কেন ছিলেন, ফেসিবাদের সাথে থেকে কোনো গুনাহ করেছেন কিনা। ইনফ্যাক্ট তারা কিন্তু অপরাধের জন্য এখনো দুঃখ প্রকাশ করেনি। গোলমালটা ওখানে। তারা থাকবেন সেটাই তো স্বাভাবিক হওয়া উচিত ছিল। তার মানে তারা এটিকে অপরাধ মনে করে না, তারা জানান দিচ্ছে বিভিন্নভাবে। এমনটা যদি হতো যে তারা বলতো যে হ্যাঁ আমরাও এই কারণে এই অপরাধটা করেছি, এটাও কিন্তু একটা সংস্কার হতে পারত। আর রাজনীতির ক্ষমা প্রার্থনাটার মধ্যে কিন্তু একটা আর্ট আছে। আমাদের সামাজিক জীবনে আমরা ক্ষমা চাইতে হলে চার রাস্তার মাথায় দাঁড়াইতে হয়, আরেকজন এতটুকু তো সন্তুষ্ট হয় না, বলে যে না ক্ষমা চাইলে হবে না, একটু কান ধরে উঠবস করতে হবে। রাজনীতিতে ওইটা করতে হয় না, ওটা আচরণেই প্রকাশ পায়। তো আবার সামাজিক জীবনে ক্ষমা চাইলেই তো হয় না, ক্ষমা করারও তো একটা প্রশ্ন আছে। আমি ক্ষমা চাইলাম, আপনি করেছেন কিনা, আরেকটা পর্ব আছে ওখানে। কিন্তু আমরা কোনো পর্বেই কিন্তু যাচ্ছি না বা যেতে পারছি না। তো আবার তারা তাদের অবস্থানটা যে আমরা ফ্যাসিস্টের পক্ষে ছিলাম, আছি, সেটাও পরিষ্কার করে কিন্তু বলছে না, মাঝ বরাবর কথা বলছে। অর্থাৎ আগেরটাও বলছে না। হায়দার পাটোয়ারির বক্তব্য নিশ্চয়ই আপনার নজরে পড়েছে। জি পড়েছে। তিনি ইয়াং ম্যান বলা হয়ে থাকে, আইনের মানুষ, গুছিয়ে কথা বলেন। মাঝে মধ্যে বলেন আওয়ামী লীগ দুষ্কর্ম করেছে। তাহলে কতটুকু দুষ্কর্ম করেছে, ওই দুষ্কর্মের সাথে তিনি ছিলেন কিনা। তিনি যে এলাকার এমপি, জামাতে ইসলামের সংখ্যায় বেশি, প্রচুর নেতাকর্মীর সেখানে মৃত্যু হয়েছিল। তিনি সম্ভবত একবার রাতের ভোটের এমপি, আর একবার দামিনী। তো তার অবস্থানটা তো ব্যাখ্যা করার দরকার আছে যে তিনি ঠিক করেছেন কিনা কাজটা। যদি এই কাজটা কেন তিনি করেছেন এটার একটা ব্যাখ্যা হতে পারে। তো এটা আমাদের সামাজিক জীবনে, আমরা বাঙালি সমাজ কিন্তু ক্ষমা করতে অভ্যস্ত তো আছে আমাদের। বাঙালি ভুলে যায়, জি গোল্ডফিশ মেমোরি। এদিক থেকে ওদিক হলেই ভুলে যায়, কাত হলেই ভুল হয়ে যায়। তো তারা বোধহয় ওই সুযোগটাই নিতে চাচ্ছেন যে বোধহয় মানুষ ভুলে গেছে, মানে ক্ষমা চাওয়ার দরকার, এই ফাঁকে আমরা একটু ভালো ভালো কথা বলি, চিবিয়ে চিবিয়ে একটু ভালো ভালো কথা বলি। কিন্তু 24 যে শিক্ষা দিয়ে গেছে, সেখান থেকে কিন্তু যারা এই 24 ঘটিয়েছেন, অর্থাৎ আমি বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি তাদের কথা বলছি, তাদের জন্য শিক্ষার বিষয় আছে। আবার যারা বিতাড়িত হয়েছে, ভুল করার সুযোগ আছে, তারা টুকটাক ভুল করছেনও। কিন্তু খেয়াল করে দেখবেন এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে যেভাবে কথা বলছে, কোনোটা ওই আওয়ামী লীগ যা বলে গেছিল ওগুলোর কিন্তু পুনরাবৃত্তি করছে। প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতার পরিবর্তে প্রতিহিংসাটা তারা সামনে নিয়ে আসছেন। এটা কিন্তু আওয়ামী লীগের জন্য একটা সুযোগ। আর যেটা বলছিলেন আপনি, জাতীয় পার্টির জন্য তো আরেকটু বেশি সুযোগ। এই বিষয়গুলো বোধহয় ওই 24-এর আন্দোলনের যে স্টেক হোল্ডার তাদের বেশি করে মনে রাখা উচিত, এই বিষয়টা তাদের পরিষ্কার করা উচিত। আপনার কাছ থেকে একটু শুনতে চাই। জাতীয় পার্টি সবসময় কি দুটা রোল অ্যাপ্লাই করে। যেমন আপনি 14 সালে দেখেন এরশাদ 3টে আসনে নমিনেশন দিয়েছে, নমিনেশন সাবমিট করেছে, আবার প্রত্যাহার করেছে। কিন্তু তার 2টাতে প্রত্যাহার হয়েছে, একটাতে প্রত্যাহার হয়েছে, একটাতে সে নেই, আরেকটাতে সে এমপি হয়ে গেছে। আবার জিএম কাদেরকে দেখেন, সে প্রত্যাহার করেছে, সে কোনটা প্রত্যাহার হয়ে গেছে। ওই সময় রোলটা অ্যাপ্লাই করছে গিয়ে সুজাতা আসার পর দিয়ে বাংলাদেশের যে ডিক্টেটরশিপ দেখা দিয়েছে, যে একটা পররাষ্ট্র সচিব এসে আমাদের দেশে বলে দিয়েছে কিভাবে ভোট করলে ক্রেডিবল হবে এবং কিভাবে ভোট করা উচিত, সেটা সে ডিক্টেশন দিয়ে দিয়েছে। উচিত না এভাবে করতে হবে, সিদ্ধান্ত দিয়ে গেছে, আমরা সেটা মেনেছি। সেই সময় কি আমার দেশের নির্বাচন ভারত সিদ্ধান্ত দেবার কে, ভারতের একজন ফরেন সেক্রেটারি। যখন বলি দিল্লিকে বলেছে আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা রাখতে, যখন বলি ইন্ডিয়াকে এত দিয়েছি তারা যেন মনে রাখবে, সেই ক্ষেত্রে কি আর কিছু বলার সুযোগ আছে? রোশন এরশাদ
তার ব্লকটাকে নিয়ে নির্বাচনের দিকে ড্রাইভিং সিটে বসেছে। তারা ড্রাইভিং সিটে ছিল এবং নির্বাচন হয়ে গেছে, তারা পার্টিসিপেশন করেছে। দেখেন এরপরে দেখেন এই 24-এ আসে, দেখেন 24-এ আসার পরে কি হলো, ঠিক আবার যেই ব্লকটা 14-তে ছিল না, যে ব্লকটা 14 ছিল না, আজকের পাটারি সাবরা বা আপনার তার ভাই JM কাদের সাবরা, তারা আসে আবার ড্রাইভিং সিটে বসে গেছে। এবং সে ইন্ডিয়াতে ঘুরে এসে বললো কি যে এয়ারপোর্টে কত বড় নির্লজ্জ বেহায়া, বিশ্ব বেহায়া বলে এরশাদকে, তার চেয়ে মহা বেহায়া হলো কি JM কাদের, যে বলেছে যে ভারতের সাথে যে আলোচনা হয়েছে ভারতের কনসার্ন ছাড়া আমরা বলতে পারবো না। তার মানে জাহিদ ভাই আসলে সামনের রাজনীতিতে তাহলে মানে কি এক ধরনের শঙ্কা বা অনিশ্চয়তা নিয়েই এগোচ্ছি আমরা? ডেফিনেটলি ভাই, এখন পর্যন্ত আমরা ক্লারিফাই করতে, এখন পর্যন্ত কনসেপ্টটা ক্লিয়ার হয়নি যে আমরা যে সব মানে বাংলাদেশটাকে 24 থেকে আমরা কি ওন করেছি। এখনো তারা কিন্তু দুটো, আমরা কি 24-কে চিহ্নিত করতে পেরেছি? কেন 24 হয়েছে সেটাকে আমরা বুঝতে পেরেছি। শুধু কি হাসিনা পতনকে 24 কি হিসাবে, মানে আমরা 36টি দিনকে গণনা করছি, কিন্তু এই 36 দিনের পেছনের যে নির্মম বাস্তবতা, যে রক্তাক্ত বাস্তবতা, যে অন্ধকার যে বাস্তবতা, সেই জিনিসটা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি কিনা? আমার লিবারেশন পিরিয়ডটা হচ্ছে 9 মাসে যুদ্ধ হয়েছে, কিন্তু মিত্রবাহিনী যুদ্ধ করেছে 5 দিন বা 6 দিন। দিন শেষে কিন্তু আমরা অ্যাড্রেসিং করেছি, মিত্রবাহিনী দেশটা স্বাধীন করেছে। তদ্রুপভাবে এই যে 17 বছরের জঞ্জাল, 17 বছরের যে আমাদের নির্যাতন, নিপীড়ন, জনগণের প্রতি যে স্টিমুলা চলেছে, হয়তো 36 দিনে এসে আমরা এটাকে কনক্লুশন নিতে পেরেছি, পরিণতিতে পেরেছি। কিন্তু আলটিমেটলি এই যে আমরা কি এই 36 দিন থেকে আমরা কি ওন করেছি, বা বিগত 17 বছর আমরা কি ওন করেছি? দেখেন জাতীয় পার্টি এখন আবার 2টা খণ্ডে বিভক্ত হয়ে গেছে। সে বিভক্ত হয়ে একটা খণ্ডে একরকম কথা বলছে, আর খণ্ডে একরকম কথা বলে আমরা বিভক্ত করছি। এটা তাদের স্ট্র্যাটেজি, এটা তো 14 দেখেছি, 24 দেখেছি, এখনো তাদের স্ট্র্যাটেজি। কিন্তু আলটিমেটলি তারা এখনো তাদের কনসেপ্টটা ক্লিয়ার করেনি যে আমরা আসলে আমরা কেন এই আকামগুলো করেছি, কেন এর সাথে ছিলাম। তাহলে অন্যদিকে এটা কি অপকর্ম বলছে না? না, তাহলে আপনি এই যে তাহলে আমরা যারা আছি, যারা এই 17 বছর ফ্যাসিজমের বিরুদ্ধে ফাইট করেছি, তারা কি এটাকে আমরা অ্যাড্রেসিং করতে পেরেছি যে এরা ফ্যাসিজমের অন্তর্ভুক্ত? আপনি দেখেন জাতীয় পার্টি কেউ কি এখনো কারাগারে আছে? আপনি ইনু গিয়েছে, রাশিদ খান মেনু গিয়েছে, এরা গিয়েছে, কিন্তু এর হচ্ছে বড় স্টকহোল্ডার যারা রাষ্ট্র ক্ষমতাকে ড্রাইভ দিয়েছে, তারা দিব্যি বড় বড় লেকচার দিয়ে বেড়াচ্ছে, আর আমরা সেই লেকচার শুনছি এবং হুঙ্কার দিয়ে বেড়াচ্ছে। আমরা আওয়ামী লীগকে নর্মালাইজ করছি না ফ্যাসিজমকে প্রাসঙ্গিক করছি? আমরা তো ফ্যাসিজমকে প্রাসঙ্গিক করছি। আওয়ামী লীগ ফ্যাসিজম তো যে কারোর উপর ভর করতে পারে, মানে এটা এই বর্তমান বাস্তবতায় প্রাসঙ্গিক হয়ে গেছে, ফ্যাসিজমকে আবার ভর করছে। আবার নিয়ে আসতেছি যে আবারও আমাদের যে যারা স্টকহোল্ডাররা ছিল, যারা এতদিন দীর্ঘ সংগ্রামে ছিল, খুব সচেতন ভাবে নিয়ে এসছেন না আসলে ভুল ক্রমে ঢুকে গেছেন? পরস্পর কাদা ছড়াছড়ি, আমরা যে স্টকহোল্ডার ছিলাম, মানে প্রতিযোগিতাটাকে প্রতিহিংসাতে নিয়ে যাওয়াতে। অতএব এটাকে বলবো আমি সচেতন ভাবে একটা রাজনৈতিক সংগঠনের এক ব্যক্তিকে নমিশন কেন্দ্র করি, এক রিক্সা চালক, উনি আমাদের ত্যাগ আছে, ওনার প্রতি আমাদের সম্মান রেখে বলতে হয়। তাকে দিয়ে যে ভয়েসে আপনি কথা বলেছেন, সেটা কি সভ্য সমাজের রাজনৈতিক চর্চা হতে পারে? আপনি কারোর ইন্টেনশন দিয়ে করেছেন, এবং করেছেন কোথায়? একদম টার্গেট টু পিন। তাহলে সেই পিনটা কোথায় লেগেছে? অন্যদের তো গায়ে লেগেছে, অন্তরে লেগেছে, তারা কিন্তু ওয়েট করতেছে আপনার জন্য। তাহলে লাভটা কি হলো? দিন শেষে আমরা প্রেসিডেন্টকে আবার ওভারকাম করতেছি, আবার যখন আমি যখন কাউন্টার দিব তখন আপনি বলবেন যে না 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 এটা তো এমনি না। শেষ করব। আমরা ফ্যাসিজমকে কিন্তু ইনভাইটও করছি, নিজেরাও ফ্যাসিজমে কিন্তু সম্পৃক্ত হচ্ছে আচরণগতভাবে। খালি আওয়ামী লীগ বলতেই ফ্যাসিজম বা ফ্যাসিবাদ তা নয়। ফ্যাসিবাদ কোনো দলের নাম হয় না, সেটা আচরণের নাম, স্বভাবের নাম, এটি একটি চরিত্র। তো ওই জায়গায় একটু যদি স্টেক হোল্ডাররা মনে করেন বা স্মরণ করেন নির্যাতন, নিপীড়ন, এমনকি মৃত্যুদণ্ড হবে না জামাত নেতাদের, এই ধরনের প্রপোজালও ছিল। তো ওই রকম একটা কঠিন সময় তারা স্বৈরাচার হটানোর প্রশ্নে, ফ্যাসিবাদ হটানোর প্রশ্নে এক থাকতে পারলেন, অর্থাৎ ইমানি শক্তিও দেখাতে পারলেন। এখন কিন্তু খুব বড় কিছু যে সামনে তা নয়, অর্থাৎ একটা নির্বাচন, কেউ ক্ষমতায় যাবেন, কেউ আগের চেয়ে একটু ভালো করবেন, তারাই কিন্তু তারা দেখা যাচ্ছে যে আচরণ করছেন, যেসব বক্তব্য দিচ্ছেন, যেভাবে পরস্পরকে ঘায়েল করার চেষ্টা করছেন, এটা হতে প্রকারান্তরে ফ্যাসিজমের আর একটা ছায়া। এ থেকে আমাদের অবশ্যই সবার আগে তাদের নিজেদের স্বার্থ কিন্তু সবার আগে বাংলাদেশকেই চিন্তা করতে হবে, অবশ্যই চিন্তা করতে হবে, আর নিজেদের স্বার্থ একটু চিন্তা করতে পারতেন যে তারা কোথায় থাকতেন। আপনাদের দুজন প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শাসন নয়, চাই স্বচ্ছতা, জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন,
বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।